ম্যাম লাইভ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। রিয়াদ শুনতে পাচ্ছি? জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, লাইভ শুরু হয়ে গেছে ম্যাম। আমি আপনার মোবাইলে মেসেঞ্জারে লিংকটা পাঠিয়ে দিয়েছি। জি জি আমি ওকে ম্যাম, আপনি ক্লাস স্টার্ট করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগস এই ক্লাসের বাকি অংশটুকু জুমে করছি। যাদের রেকর্ডেড ক্লাস বা হচ্ছে বোর্ড চক এন্ড বোর্ড এই ক্লাস করতে চায় তারাও আমার কমেন্ট সেকশনে এটা পেয়ে যাবে এটার লিংক। তো আমরা আগের যেগুলো ক্লাস করেছি সেগুলো আমরা স্লাইডগুলো স্কিপ করে যাব, একটু দ্রুত বলে যাব, তারপরে আমরা আজকের টপিক শুরু করব। তো আমাদের ছিল ফার্মাকোকাইনেটিক্স, দ্যাট ইজ ফার্মাকন এন্ড কাইনেটিক্স, ড্রাগ এন্ড মুভমেন্ট। যদি আমরা ভেঙে এটাকে বলি, ইম্পর্টেন্ট কম্পোনেন্টস of pharmacokinetics: absorption, distribution, metabolism, and excretion. And we have already discussed the absorption. Previous class we have discussed the distribution. And remaining portion of the distribution, এটাতে যাওয়ার আগে আমরা একটু আগের ক্লাসে যা পড়েছি এগুলো at a glance দেখে যাই। তো আমাদের আগের ক্লাসে ছিল all the consequences of delivery of the drugs to the tissue. এটাকে আমরা বলেছিলাম ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। অন্য কথায় আমরা বলেছিলাম the distribution of the drug means dividing and spreading of the drug to the tissue. এগুলো আমরা পড়েছি। আমরা জাস্ট হেডলাইন বলে যাই, physiochemical properties of the drug। আমরা বলছি যে what are the factors that affect the distribution of the drug. অনেক সময় কোশ্চেন দেওয়া হয় যে causes of unequal distribution। তারপরে তো এই জন্য এই ফ্যাক্টর গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কোশ্চেন যেভাবে আসুক আমরা আনসারটা করতে পারবো, তাই তো? তো physiochemical properties of the drug: plasma protein binding of the drug, cellular binding of the drug, blood brain barrier, placental barrier, then cardiac output or regional blood flow. এগুলো ছিল আমাদের what are the factors that affecting the distribution of the drug. এর প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি। আমাদের ছিল যে ফিজিওকেমিক্যাল প্রপার্টি, আমরা বলেছি এখানে যে ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটো ভাগে। লিপিড সলিউবল ড্রাগ গুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এরা ইন্টারসেলুলার ডিস্ট্রিবিউশন হয়। পোলার বা আয়নাইজড ড্রাগ গুলো এক্সট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন, নন পোলার এর হয় ইন্ট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন, মনোভ্যালেন্ট যদি হয় তাহলে ইন্টারসেলুলার ডিস্ট্রিবিউশন, কলয়েড হলে এক্সট্রাসেলুলার, ক্রিস্টালয়েড ইন্টারসেলুলার। এগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, হাই বাইন্ডিং ড্রাগ বলতে কি বুঝি, তার ডিস্ট্রিবিউশন কেমন হবে, লো বাইন্ডিং ড্রাগ কি, তার ডিস্ট্রিবিউশন কেমন হবে। তো আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে ফোকাস করেছিলাম যে অ্যাসিডিক ও নিউট্রাল ড্রাগ এরা মোস্টলি কার সাথে বাইন্ড করে। বেসিক ড্রাগ হলে কার সাথে বাইন্ড করবে, হরমোনগুলো কার সাথে বাইন্ড করবে। তো আমরা বলেছিলাম যে বাইন্ডিংটা আসলে ডিপেন্ড করে, প্লাজমা প্রোটিনের বাইন্ডিংটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য প্লাজমা প্রোটিন, কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ এন্ড দেয়ার বাইন্ডিং ক্যাপাসিটি, তাই তো? এখন এই প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করেছি। বাইন্ডিং ক্যাপাসিটি বলেছি যে এটা যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন রেস্ট অফ দ্য ড্রাগ remain in free form and the free form drug produces the action, that is free drug is the active drug. এগুলো আমাদের আগের আলোচনা জাস্ট রিক্যাপ করা। আমরা এই যে ড্রাগ ইন্টারঅ্যাকশন এট দ্য লেভেল অফ ডিস্ট্রিবিউশন এভাবে পড়েছি। কুইনিটিন এন্ড ডিগক্সিন হলে পরে কি হবে, ডিগক্সিন টক্সিসিটি, টলবুটামাইড দ্যাট ইজ ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্টস এর সাথে যদি অ্যাসপিরিন দেওয়া হয় তাহলে অ্যাসপিরিন যেহেতু বেশি শক্তিশালী টলবুটামাইডকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দিবে। ফ্রি টলবুটামাইড যখন ব্লাডে বেড়ে যাবে তখন হাইপোগ্লাইসেমিয়া হবে। তো মেনলি টু হাইপোগ্লাইসেমিক শক এরকম আমরা অনেকগুলো পড়ে গিয়েছি। তো এখানে আমরা যেমন অ্যালবুমিনের সাথে যদি ড্রাগ বাউন্ড অবস্থা থেকে রিলিজ হয়, দ্যাট ইজ ফ্রি ড্রাগ হলো,
এক্সাম্পল আমরা এখানে বলেছিলাম যে 80% যদি বাউন্ড ড্রাগ থাকে 20%, তাহলে এটা আস্তে আস্তে ফ্রি ড্রাগ, দ্যাট ইজ অ্যাক্টিভ ড্রাগ যখন আস্তে আস্তে কমে আসবে, তখন প্লাজমোপ্রোটিন পুল থেকে ড্রাগ আস্তে আস্তে বাউন্ড ফর্ম থেকে ফ্রি ফর্মে এসে আবার কি তার অ্যাকশন প্রডিউস করবে। এখানে আমরা দেখি অ্যালবুমিন ড্রাগ, অ্যালবুমিন বাউন্ড ড্রাগ কিছু নাম দিয়েছি, ওয়ারফারিন, সালফোনাইড, ইউরিয়া অ্যানিসাইডস, বেনজোডিয়াজিপিন, বারবিটুরেট, these are the albumin bound drug। আর আলফা 1 গ্লাইকোপ্রোটিন বাইন্ডিং ড্রাগ এর মধ্যে বিটা ব্লকার, প্রাজোসিন, লিডোকিন, বিপিভেকেন, ভেরাপামিল, কুইনিডিন, এগুলো। হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং কিছু ড্রাগের নাম এখানে দিয়েছি, এখানে হচ্ছে লো প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তো এই যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এটার ইম্পর্টেন্সটা কি বলেছিলাম আমরা, যে ফ্রি ড্রাগ যেটা কিনা ইজিলি এলিমিনেট হয় টু দ্য কিডনি, বাউন্ড ড্রাগটা ইজিলি এক্সক্রিটেড হয় না। প্লাজমা প্রোটিন হ্যাজ মোর, অ্যাজ প্লাজমা প্রোটিন বেশি থাকে, হ্যাঁ, বাইন্ডিং সাইট, and plasma protein has more than one binding site, so it is not necessary that two highly bound plasma protein drug displace each other, যেমন ইন্ডোমিথাসিন, প্রোবিনিসিড, এরকম। হ্যাঁ, তো সবসময় যে একটা আরেকটাকে ডিসপ্লেস করবে তা না, অনেকগুলো তার বাইন্ডিং সাইট থাকে। বাইন্ডিং সাইটের ছবিটা আমি স্লাইডে আনতে পেরেছি কিনা আমি শিওর না। আচ্ছা, যাই হোক, ফ্রি ফর্মের ইম্পর্টেন্স এবং বাউন্ড ফর্মের ইম্পর্টেন্স আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, যে আমরা বলেছি ফ্রি মানে কি, ড্রাগটা যেটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে না, তাই তো? তাহলে এটা হলো অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ড্রাগ, ক্যান প্রডিউস দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ক্যান বি মেটাবোলাইজড and excreted, so cannot accumulate in the body and less chance of producing adverse effect. এটার অ্যাকশন হবে র্যাপিড, এই জন্য আমরা ইমার্জেন্সিতে এটা ইউজ করি। কোন ফর্মটাকে? দ্যাট ইজ ফ্রি ফর্ম অফ দ্য ড্রাগ। আর বাউন্ড ড্রাগ যেগুলো, সেগুলো কি? ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দ্য ড্রাগ, টেম্পোরারি ডিপোট অফ দ্য ড্রাগ, নো মেটাবলিজম and no excretion, and not produce the pharmacological effect, action is delayed, prolonged action, not suitable for emergency case। এরকম করেছি আমরা। আরো জানলাম যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর ইম্পর্টেন্স, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সেলুলার ও টিস্যু বাইন্ডিং, সেটাও আমরা আগের ক্লাসে বলেছি, যে স্পেশাল ড্রাগস হ্যাভ স্পেশাল অ্যাফিনিটি ফর সার্টেন টিস্যু এন্ড দে এক্সিট ইন হাইয়েস্ট কনসেন্ট্রেশন কম্পেয়ার টু প্লাজমা। এই ফেনোমেননটাকে বলা হয় সেলুলার রিজার্ভার অফ ড্রাগ, এবং ওই টিস্যুগুলোকে বলা হয় সিলেক্টিভ রিজার্ভার। এরকম আমরা অনেক এক্সাম্পল কিছু দিয়েছিলাম, যেমন digoxin affinity থাকে towards the cardiac tissue, chlorpromazine towards the brain, thyroid এর থাকে আয়োডিনের প্রতি, রেটিনাতে থাকে ক্লোরোকুইন, মানে ক্লোরোকুইন ডিপোজিটেড ইন দ্য রেটিনা, ট্রপিন ইন দ্য আইরিস, টেট্রাসাইক্লিন ইন দ্য বোনস অ্যান্ড টিথ। এরকম আমরা অনেকগুলো পড়েছি ক্লাসে। এবং এই টিস্যু বাইন্ডিং এর ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো যে যেই ড্রাগগুলো টিস্যু বাইন্ডিং অবস্থায় থাকবে তাদের হচ্ছে লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এবং লং ডিউরেশন অফ অ্যাকশন। আচ্ছা, আর এরা টিস্যু টক্সিসিটি, যেমন টেট্রাসাইক্লিন, এটা কি বোনস এবং টিথে ডিপোজিটেড হয়, যেহেতু এই জন্য ল্যাকটেটিং মাদারকে দিলে বাচ্চার বোনস এবং টিথে ডিপোজিটেড হয়, ডিসকালারেশন হয়। তারপরে যদি আমরা প্রেগন্যান্সিতে দিই তাহলে পরে এটা অসুবিধা করতে পারে ক্যালসিয়াম কন্টেনিং টিস্যু জন্য। তারপর হচ্ছে বেবি বিলো 8 ইয়ার্স আমরা এটা দিতে চাই না। হ্যাঁ, তো এইরকম কিছু ইম্পর্টেন্স আছে টিস্যু বাইন্ডিং এর। আরেকটা ফ্যাক্টর ছিল আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারে আমরা বলেছি কি যে নর্মালি হচ্ছে কি এখানে কি থাকে, টাইট জাংশন বিটুইন দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল, আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি এখানে টাইট জাংশন of endothelium of the blood vessel, basement membrane, pyometer, footplate of astrocytes, and enzyme in the CSF, choroid plexus। যখনই কোনো ড্রাগ যদি এতগুলো ব্যারিয়ার ক্রস করে যদি ড্রাগ ঢুকেই যায়, সেক্ষেত্রে choroid plexus সেই ড্রাগকে পাম্প আউট করে দিবে। তাহলে এই যে টাইট জাংশন, বেসমেন্ট মেমব্রেন, পায়োমেটার, ফুটপ্লেট অফ অ্যাস্ট্রোসাইট, এই সবগুলো মিলে একটা কঠিন একটা কি সুন্দর একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে ব্রেইনকে সেপারেট করে রাখে। অনলি লিপিড সলিবল
drug can enter. তাহলে যদি কোনো কারণে ওয়াটার সলিউবল ড্রাগ বা একটু ঢোকারও চেষ্টা করে, সেক্ষেত্রে কি হয়, কর্ড প্লেক্সাস এটাকে পাম্প আউট করে দেয়। কখন ঢুকতে পারবে ওয়াটার সলিউবল ড্রাগ? when there is meningitis, when there is inflammation in the meninges, then water soluble drug can cross. আচ্ছা, এখন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার আরেকটা ছিল আমাদের ফ্যাক্টর, যেখানে কিনা lipid soluble drug and also those water soluble drugs having molecular weight less than 600 Dalton can cross the blood placental barrier. আমরা এটা পড়েছিলাম, blood placental barrier another factor of distribution. blood flow একটা factor, flow blood flow to the brain, liver and kidney, মানে highly vascular যেগুলো, যেখানে বেশি blood flow, যেমন যেগুলোতে কম ব্লাড ফ্লো, দ্যাট ইজ স্কেলেটাল মাসল, অ্যাডিপোস টিস্যু, স্কিন এন্ড ভিসারা, এগুলো হচ্ছে ব্লাড ফ্লো এদের এখানে কম। তাহলে যেখানে হাই ব্লাড ফ্লো টুগেদার উইথ হাই লিপিড সলিবিলিটি অফ থার্পেন্টাল পারমিটস টু rapidly move into the central nervous system and produce anesthesia, and slower distribution to skeletal muscle and adipose tissue. Adipose tissue lowers the plasma concentration sufficiently so that the higher concentration within the CNS decrease and thus consciousness is regained. তাহলে এই যে আমরা ব্লাড ফ্লোর একটা ইম্পর্টেন্স, যে যেখানে হাইলি ভাস্কুলার সেখানে আগে যাবে, তারপর সেখান থেকে আস্তে আস্তে ফ্যাটি টিস্যুতে রিডিস্ট্রিবিউটেড হয় ড্রাগ, এরকম আমরা জেনেছি। ক্যাপিলারি পারমিবিলিটি একটা ফ্যাক্টর, ক্যাপিলারি পারমিবিলিটি, তার ক্যাপিলারি স্ট্রাকচার এবং কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ এগুলোর উপর ডিপেন্ড করে। লিভার এবং স্প্লিনে সেখানে কি ডিসকন্টিনিউয়াস, মানে ক্যাপিলারি যেহেতু লার্জ ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি through which the large plasma protein including the drug can pass easily. On the other hand, আমরা ব্রেইনে যেটা দেখলাম, the capillary structureটা হচ্ছে কন্টিনিউয়াস এবং টাইট জাংশন, এখানে কোনো স্প্লিট জাংশন থাকে না। এই জন্য to enter the brain drugs need actively transported. আচ্ছা, এখানে অবশ্যই একটা ট্রান্সপোর্টার লাগবে এবং হাইলি লিপিড সলিউবল ড্রাগ গুলো যেতে পারবে। আচ্ছা, এখন এই যে আমি বললাম যে আগে হাইলি ভাস্কুলার অর্গানে যাবে, তারপর রিডিস্ট্রিবিউটেড হবে, কথাটার অর্থ কি, যখন কিনা highly lipid soluble drug distributed from its site of action into other tissue is called redistribution. এটা বোর্ডের ছবি এঁকে আমি বুঝিয়েছিলাম যে আমি আগে হাইলি ভাস্কুলার অর্গানে গেল, তারপরে এখান থেকে লেস ভাস্কুলার অর্গানে আবার রিডিস্ট্রিবিউটেড হলো। এই কথাটা কি একটু এলাবোরেট করা। এখন আমরা আজকের টপিকে আসি, দ্যাট ইজ দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমাদের আজকের ডিসকাশন যে টপিকগুলো থেকে শুরু হচ্ছে, দ্যাট ইজ দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ইট রিলেটস দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইন দ্য বডি টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড অর প্লাজমা। এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝে, বা আমরা ধরি অনেক সময় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝো। তাহলে আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, যেটা আমি পরে লিখেছি অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ বাই সি, এই সিটা কি, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন প্লাজমা। কিছু কিছু ড্রাগ আছে যাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমরা হাই বলি, যেমন অ্যাট্রোপিন, ক্লোরোকুইন, ডিগক্সিন, ডিলটিয়াজিম, প্রোপানোলোল, ফ্লোক্সেটিন, ইমিপ্রামিন, নরট্রিপটাইলিন। তাহলে এদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আচ্ছা, তারপরে লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের কিছু ড্রাগ আমরা জানি ফ্রম ফার্মাকোলজি, দ্যাট ইজ অ্যাসপিরিন, অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, জেন্টামিসিন। এটা আসলে মাইসিন লিখে ফেলেছি আমি, এটা মিসিন হবে। এটা আমি পরে স্লাইডে কারেকশন করে দিব, এটা বানানটা ভুল এসেছে, জেন্টামিসিন হবে। Furosemide, then tolbutamide. These are the drugs with low volume of distribution. এখন কি কি ফ্যাক্টর আবার এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কে কি ইয়ে করে, ইনফ্লুয়েন্স করে, যেমন টিস্যু বাইন্ডিং অফ দ্য ড্রাগ। টিস্যু বাইন্ডিং অফ দ্য ড্রাগ, এখানে that more affinity to tissues, so less plasma concentration, increase the volume of distribution. আচ্ছা, আবার
lipid solubility একটা factor যেটা volume of distribution কে influence করে. Another factor is the plasma protein binding of the drug, then degree of ionization in any pathological condition. এটা হতে পারে CRF, CCF, CLD. এই ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো কি করে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কে অল্টার করতে পারে. যদি ফ্যাট বা লিন বডি মাস রেশিও হয়ে থাকে, it can also vary with sex and obesity. It also influence the volume of distribution, another factor for volume of distribution. তাহলে এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স লার্জ এবং কি লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, স্মল ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এরকম অনেক সময় কোশ্চেন দেওয়া হয়. বা what is the clinical importance of determining the apparent volume of distribution, how can you find out the apparent volume of distribution, এগুলো ক্যাটজাং এ যেভাবে দেওয়া আছে সেগুলো একটু শর্টকাট করে এখানে লেখার চেষ্টা করেছি আমি. হ্যাঁ, যেমন আগে আমরা জেনে নেই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ইম্পর্টেন্সটা কি. একটা ড্রাগের আমরা বলছি যে ধরো ক্লোরোকুইন, তাহলে ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 13,000 লিটার. এই কথাটার অর্থ কি, এটা সিগনিফিকেন্সটা কি? তাহলে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, দ্য ড্রাগ ইজ অলমোস্ট কনফাইন্ড টু দ্য টিস্যু. আচ্ছা, it has least protein binding and its distribution is high and its action are wide. It is more lipid soluble. It can be given orally. It cannot cross blood-brain barrier. It has CNS effect. Action is rapid. Adverse effects are more. তাহলে এরকম আমরা বুঝছি যে ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এত লিটার, 13,000 লিটার বলতে আসলে কি বুঝি আমরা. যেমন কোন ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 5 লিটার বলতে আমরা কি বুঝি. তাহলে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের একটা ইম্পর্টেন্স. আমরা আসলে যাই বলি হাই ভলিউম, লো ভলিউম ডিস্ট্রিবিউশন, আমি যাই বলি না কেন, আমার মনে হয় যে ভিডিও যদি দেখাই তাহলে ছেলেমেয়েদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়. তাহলে এইটা সাউন্ড শোনা যাবে কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করি. হ্যাঁ, I'm going to be explaining the concept of volume of distribution of drugs today. The volume of distribution of drugs is basically the apparent volume in which the drug gets dissolved in after it reaches a state of equilibrium in the body. sorry. I'm going to be explaining the concept of volume of distribution of drugs today. The volume of distribution of drugs is basically the apparent volume in which the drug gets dissolved in after it reaches a state of equilibrium in the body. Now let me try to explain this concept using a simple example. Imagine that you have a container which has water in it, but you do not know the volume of water. Now, this is similar to the human body, which has some fluids in it, but you cannot estimate all the fluids in which the drug is going to get dissolved in. Now, I take some drug, I have some weighing machine, and I also have an instrument which can measure concentration. Now, imagine I measure 1000 milligrams of the drug and I then dissolve it in this water in the container. I dissolve it completely, and after it gets dissolved I measure the concentration, and let's say I estimate it to be 50 milligrams per liter. Now I know that the drug which I dissolved has got completely dissolved in this volume of water in this container, so it should basically take up that space which the water took. So the volume of distribution of this particular drug in this example is going to be the volume of water here. So I know that concentration is nothing but weight by volume, and I can rearrange this equation to get my volume. Volume is equal to weight by concentration. I've just switched places of concentration and volume. Now as in my example, I have volume is equal to, or volume of distribution is equal to 1000 milligrams divided by 50 milligrams, which gives me 20 liters. So 20 liters is the volume of water in the container, and it's the volume of distribution of the drug in this example. Now imagine it's very similar in a human being, where the drug that you're going to give is going to get dissolved in certain fluids, and it's going to occupy that particular space in the human body. So how do I estimate volume of distribution in human beings? First I'm going to inject the drug, and then I wait for the drug to go into equilibrium, and then I take a sample again from the blood
and measure its concentration, and I use the same formula, volume of distribution is equal to the weight of the drug or drug mass divided by concentration, and there I get the volume of distribution of the drug in the human body. Because see, the volume of distribution is basically the volume that is getting occupied by the drug. It's very difficult to measure the volume per se in a human being, so we measure it using the concentration. Now, unfortunately though, there's a simple problem that can happen in human being unlike the container. The human beings, when you inject the drug actually reaches the blood, and from the blood it's always possible that the drug could go into different organ systems. It could go into the liver, it could go into the brain, it could go into the lungs, it could go anywhere. And because of this, there will be a slight fall in the concentration in the blood, because obviously the drug is reaching into different organs. Now because of that, and the fact that we actually measure the concentration from the blood, we will estimate a different volume of distribution. Now let's say in the same case, now because of the fact that some drug has gone into different organs, my final concentration which I find in the blood is 20 mg per liter. Now compare it from the previous case where it was 50 mg per liter. Now when I try to calculate the volume of distribution is equal to 1000 milligrams divided by 20 milligrams per liter, which gives me 50 liters. Now 50 liters is apparently a huge volume compared to the 20 liters, which is actually the amount of fluids in the container. So this is known as apparent volume of distribution. Because of the fact that drugs move away from the blood into various organ systems, you tend to estimate a higher volume of distribution because of the fact that the concentration in the blood goes down. This is known as apparent volume of distribution, and it's a very important concept. So higher the volume of distribution, you have an idea that more amount of drug is leaving from the blood into various organ systems. Lesser the volume of distribution means more amount of blood stays within the vascular space or within the blood and does not go effectively into various organ systems. So this is the concept of volume of distribution. We're going to talk more about this when we talk about the protein binding and how it can affect the volume of distribution. Thank you. এটা যেটা স্ক্রিন শেয়ারে আমি দেখালাম, আসলে সাউন্ড শোনা গেল কিনা আমি বুঝতেও পারছি না এই ভিডিওটা। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না যে আসলে এটা শোনা গেল কিনা, আমি নিজেও বুঝতে পারছি না সাউন্ডটা। যাই হোক, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন নিয়ে যেটা বলছিলাম, যে আমরা যদি এটা সিগনিফিকেন্স যদি বুঝতে চাই, অনেক সময় এটা দেওয়া হয় যে importance of high volume of distribution, importance of low volume of distribution. তো সেক্ষেত্রে আমরা কি আমরা বলি যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এর ইম্পর্টেন্স বলতে, যদি সেটা 13,000 হয়ে থাকে তাহলে আমরা বুঝবো কি এটা হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এবং ক্লোরোকুইন এটা হলো হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের যে সিগনিফিকেন্স আমরা সেগুলো বলবো। তারপরে যদি একটা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 5 লিটার হয়ে থাকে, তাহলে পরে আমরা কি বুঝি, the drug is almost confined to the blood. It has high protein binding drug, its distribution is low, and its action restricted, is more water soluble, and it should be given in injectable dose. এগুলো আমরা বুঝি আসলে low volume of distribution, and it cannot cross the blood-brain barrier. It has no CNS effect. Action is delayed. Adverse effect is low. তো আমরা এরকম হচ্ছে যে এরকম ডিস্ট্রিবিউশন এর কি কি ইয়ে, তারপরে হচ্ছে লো ভলিউমের ইম্পর্টেন্স কি, হাই ভলিউমের ইম্পর্টেন্স কি, অনেক সময় এগুলো আসে। আর যেটা ভিডিওতে দেখানো হলো, আমি জানি না এটা স্টুডেন্টদের কাছে ঠিক মতন গেল কিনা, আমি বুঝতে পারছি না। তো কিছু কিছু ফ্যাক্টর বললাম দ্যাট অ্যাফেক্ট দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। Lipid solubility, partition coefficient of the drug, plasmaprotein binding, এরকম আর কি। তারপর আমরা চলে যাই প্লাজমা হাফ লাইফ, another important topic. হাফ লাইফ কথাটা আসলে আমরা যদি আমরা শুধু হাফ লাইফ ডিফাইন করি, তাহলে হাফ লাইফ প্লাজমা হাফ লাইফ আমরা প্রথমেই না বলি, আমরা বলছি যে হাফ লাইফ কি।
হাফ লাইফ বলতে আমরা বুঝি the time by which a measure will come to a half is called half life of that measure, where the measure may be the concentration of the drug, that is the plasma half life, or maybe the effect of the drug, that is called biological half life, and maybe the extraction of the drug, that is called elimination half life. ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝছি যে এই তিন ধরনের হাফ লাইফ হতে পারে, প্লাজমা হাফ লাইফ, বায়োলজিক্যাল হাফ লাইফ এন্ড এলিমিনেশন হাফ লাইফ। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হাফ লাইফ। তাহলে প্লাজমা হাফ লাইফ আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি প্লাজমা হাফ লাইফ ইজ দ্য টাইম ডিউরিং হুইচ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ বিকাম 50% অফ ইটস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে এই হাফ লাইফ কিসের উপর ডিপেন্ড করে সেটা আলোচনা করে তারপরে আমরা ইম্পর্টেন্স অফ হাফ লাইফ বলবো। হাফ লাইফ ডিপেন্ড করে যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ ওরাল, সাবকিউটেনিয়াস, আইএম, কোন রুটে আমি দিলাম, প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি হয় হাফ লাইফ বেশি হবে, টিস্যু বাইন্ডিং অফ দ্য ড্রাগ, টিস্যু বাইন্ডিং বেশি হলে তার হাফ লাইফ বেশি হবে। মেটাবলিজম অফ দ্য ড্রাগ is another factor, that is more metabolism, যেটা ড্রাগের মেটাবলিজম বেশি হবে তার হাফ লাইফ কম হবে। এক্সট্রেশন অফ দ্য ড্রাগ, যদি মোর এক্সট্রেশন দেন হাফ লাইফ কম পাবো। এরকম প্যাথোলজি যদি থাকে কিডনিতে, তারপর ডিস্ট্রিবিউশন যদি একটা ফ্যাক্টর, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ড্রাগের হাফ লাইফ বেশি। এখন আমরা বলছি যে এই হাফ লাইফ কষ্ট করে আমার জানার দরকার কি, আমি প্লাজমা হাফ লাইফ জিনিসটা আমরা বলি ডিফাইন হাফ লাইফ, এরকম অনেক স্টুডেন্টকে হয়তো ভাইবা ধরলো, বা হচ্ছে হোয়াট ডু মিন বাই হাফ লাইফ এরকম পরীক্ষায় আসলো, এটার ইম্পর্টেন্স কি, বা আমরা ডিফাইন আসলে ফার্মাকোলজিতে আমরা ডেফিনিশন নিয়ে অত মাথা ব্যথা করি না, আসলে সে হাফ লাইফ কেন পড়েছে, তার ফিজিশিয়ান হওয়ার পরে এই হাফ লাইফ কষ্ট করে জানার ইম্পর্টেন্সটা কি সেটাই আমরা শুনতে চাই, স্টুডেন্ট সেটা বুঝেছে কিনা। আমরা বলি যে হাফ লাইফ এর নলেজটা ফিজিশিয়ান হিসেবে কিভাবে হেল্প করছে, টু কনস্ট্রাক্ট আ ডোজ শিডিউল, টু নো দ্য টাইম ডিউরিং হুইচ আ ড্রাগ রিমেইন in a steady state, and to know the time আমরা পরে জানবো steady state টা, to know the time of complete elimination of the drug from the body and to handle the case of overdose। তাহলে একটা ড্রাগ যদি আমি দেই, একটা ড্রাগ বডি থেকে কমপ্লিটলি এলিমিনেটেড হতে 4 থেকে 5টা হাফ লাইফ লাগে। তাহলে প্রথম কথা আমরা বলছি টু কনস্ট্রাক্ট আ ডোজ শিডিউল, তাহলে যার হাফ লাইফ কম তাহলে তার ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন বেশি হবে, একটার হাফ লাইফ বেশি হওয়া মানে should be given once or twice daily or depending upon the half life। আচ্ছা, তো এইভাবে আমরা হাফ লাইফ থেকে একটা ডোজ শিডিউলের কনস্ট্রাকশন একটা গ্রস আইডিয়া আমরা পেতে পারি। আচ্ছা, তারপরে স্টেডি স্টেটটা পরে বলি, তারপরে বলেছি কি টু নো দ্য টাইম অফ কমপ্লিট এলিমিনেশন অফ দ্য ড্রাগ ফ্রম দ্য বডি। কি বললাম, মানে 3 থেকে 4টা হাফ লাইফ পরে একটা ড্রাগ বডি থেকে কমপ্লিটলি এলিমিনেটেড হবে, তাই তো? তাহলে আমি যদি জানি একটা ড্রাগের হাফ লাইফ 3 ঘন্টা, তাহলে এই ড্রাগের ওভারডোজ বা পয়জনিং নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, ওভারডোজ বা পয়জনিং নিয়ে কথাটা বুঝতে হবে, যদি পেশেন্ট আসে তাহলে পেশেন্ট, আমি ধরে নিচ্ছি ওই ড্রাগটার হাফ লাইফ 3 ঘন্টা, পেশেন্ট আমার কাছে আসলো 22 ঘন্টা পরে, তাহলে এখন ড্রাগটা কি অবস্থায় আছে, সে ডিস্ট্রিবিউশন ফেজে আছে, অ্যাবজর্পশনের কোন ফেজে আছে, আমি এটা জানতে পারবো, কারণ হাফ লাইফ আমাকে একটা ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডিনামিক সম্বন্ধে একটা গ্রস আইডিয়া দিচ্ছে। তাহলে তার যদি হাফ লাইফ 3 ঘন্টা হয় এবং আমরা বললাম 4 থেকে 5টা হাফ লাইফ পরে একটা ড্রাগ কমপ্লিটলি এলিমিনেটেড হবে বডি থেকে, তাহলে এখন ড্রাগটা, এখন যে পয়জনিং নিয়ে এসছে পেশেন্ট 22 ঘন্টা পরে, এখন কি বডিতে ড্রাগটা আছে কিনা, তাহলে আমি 3 দিয়ে 3 5 যদি 15 ধরি, তাহলে 15 ঘন্টা এটা কমপ্লিটলি এলিমিনেটেড ফ্রম দ্য বডি, পেশেন্ট এসেছে আমার কাছে 22 ঘন্টা পরে। এইটার উপর ডিপেন্ড করে আমি এখন ওভারডোজ বা টক্সিসিটি বা পয়জনিং এর যেটা ম্যানেজমেন্ট সেটা করব, কোথায় কতটুকু ড্রাগটা এখন কি অবস্থায় থাকতে পারে। পেশেন্ট যদি 12 ঘন্টা পরে আসতো, যে হাফ লাইফ, যেটা ড্রাগের হাফ লাইফ 3 ঘন্টা, বা একটা পেশেন্ট যদি আমার কাছে 8 ঘন্টার মধ্যে আসে, যেটার হাফ লাইফ 3 ঘন্টা, তাহলে আমি এই হাফ লাইফ ক্যালকুলেশন করে বডিতে তার আনঅ্যাবজর্ব পোর্শন কতটুকু চলে গিয়েছে সার্কুলেশনে, সেই অনুযায়ী তার পয়জনিং এর ম্যানেজমেন্টটা দিতে পারবো। এটার একটা ক্লিয়ার আইডিয়াও আমাকে হাফ লাইফ দিয়ে থাকে, যেটা আমরা বলেছি লাস্টে টু হ্যান্ডেল আ কেস অফ ওভারডোজ। আচ্ছা, তারপরে আমরা বলছি যে এখন হাফ লাইফ যার 12 ঘন্টা,
তাহলে কি আমি বুঝবো কি এর 12 ঘন্টা মানেই হলো হ্যাঁ, তারপরের পয়েন্ট গুলো কি বলা আছে 4 থেকে 5টায়, যেটা আমি বললাম 4 to 5 half life is needed for complete elimination of the drug from the body, and 4 to 5 half lives is needed for steady state. হ্যাঁ, এবং হাফ লাইফের একটা ক্যালকুলেশন আমরা দেখিয়েছি। তো এই ক্যালকুলেশনে যাওয়ার আগে আমরা বলি যে সিগনিফাই কি করে একটা ড্রাগ, যে আমি বললাম যে প্লাজমা হাফ লাইফ 12 আওয়ার্স, এটা বলতে আমি কি বুঝবো? তাহলে আমি বুঝবো যে এই ড্রাগটার অ্যাবজর্পশন স্লো, হ্যাঁ, plasma protein binding is high, metabolism is slow, excretion is less, and slow and sustained action, and suitable for chronic case, and compliance of the patient is good. 12 ঘন্টা তার হাফ লাইফ খেয়াল করতে হবে, হ্যাঁ, and frequency of administration twice daily. আচ্ছা, on the other hand যদি আমি বলি যে একটা ফার্মাকোলজিক্যাল এজেন্টের হাফ লাইফ 1 আওয়ার, এটা কি সিগনিফাই করে? এইটা সিগনিফাই করে যে অ্যাবজর্পশন ইজ র‍্যাপিড, plasma protein binding is less, rapid metabolism, rapid excretion, rapid action, and suitable for emergency case. Frequency of administration is more, and compliance of the patient is less good. যেমন পেনিসিলিন যদি আমি 30 মিনিটস হয়, হ্যাঁ, ডিগক্সিনের 5.5 days অনেক দিন থাকবে কার্ডিয়াক টিস্যুতে, ইনসুলিনের 15 to 30 মিনিটস, হ্যাঁ, অ্যাসপিরিন প্যারাসিটামলের 4 hours। তো এইগুলো আমরা জানার দরকার কি? অথবা হাফ লাইফ আমি কি চেঞ্জ করতে পারবো, বা হাফ লাইফ জেনে আমার ক্লিনিক্যালি মানে ফিজিশিয়ান হিসেবে আমাকে কি ধারণাটা দিবে? কিছু কিছু ড্রাগের কথা লিখেছি যে প্লাজমা হাফ লাইফ যাদের লং, যেমন ক্লোরোকুইন, ফেনোবারবিটন, ওয়ারফারিন, ডায়াজিপাম, ডিগক্সিন। অনেক সময় জানতে চাওয়া হয় যে প্লাজমা হাফ লাইফ মানে কোনটার কত সেটা না, জাস্ট প্লাজমা হাফ লাইফ লং এরকম জানে কিনা, বা শর্ট প্লাজমা হাফ লাইফের কোনো ড্রাগ জানে কিনা। এগুলো তো আর মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট কিছু কিছু জিনিসকে আমরা সিগনিফাই করতে বলি, এই জন্য জেনে রাখা যে এই চার্টের মধ্যে কারা কারা আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে স্লাইডে আমি যেটা আমরা এখন দেখাচ্ছি, দ্য ড্রাগস উইথ ডুয়াল প্লাজমা হাফ লাইফ। যেমন অ্যাসপিরিন যদি আমি লো ডোজে দেই তাহলে এটা 4 থেকে 4.5 ঘন্টা হাফ লাইফ, তখন তার 4 থেকে 4.5 ঘন্টা। যদি অ্যাসপিরিনকে হাই ডোজে দেওয়া হয়, তাহলে পরে অ্যাসপিরিন লো ডোজ মানে কি অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন পাবো। হাই ডোজে কখন দেবো অ্যাসপিরিনকে? টু গেট দ্য অ্যানালজেসিক ইফেক্ট। তাহলে আমি যখন আমি অ্যান্টিপ্লেটলেট হিসেবে অ্যাসপিরিন ইউজ করছি তার হাফ লাইফ 2 থেকে 4.5 ঘন্টা। যখন আমি অ্যানালজেসিক হিসেবে ইউজ করছি তাহলে তখন তার হাফ লাইফ বেড়ে যাচ্ছে অনেক বেশি। লাইক স্পিনাইটোইন, কেন এটা আমরা পরের ক্লাসে জানবো। আচ্ছা, ফিনাইটোইন যদি আমরা লো ডোজে দিই তাহলে তার 10 থেকে 15 ঘন্টা, যদি হাই ডোজে ফিনাইটোইন দেওয়া হয় তাহলে মোর দ্যান 60 আওয়ার্স। অ্যাসোনিয়াজাইড, স্লো অ্যাসিটাইলেটর ফেজ, এই ফেজগুলো কি আমরা মেটাবলিজমে জানবো, তো তখন আরো ক্লিয়ার হবে ড্রাগস হ্যাভিং ডুয়াল প্লাজমা হাফ লাইফ। আচ্ছা, এখন এই যেটা বলছিলাম যে আমরা কি কি আইডিয়া আরো পেতে পারি হাফ লাইফ থেকে, লং ইন্টারভাল বিটুইন 2 কনসিকিউটিভ ডোজ, এটা একটা আইডিয়া ইনফরমেশন আমরা পেতে পারি, উই ক্যান গেট ফ্রম লং প্লাজমা হাফ লাইফ। যে আগেই বলেছি লেস লিপিড সলিবল ড্রাগটা, সেটা তাহলে বুঝে যাবো যেটা লং হাফ লাইফ, লং অ্যাক্টিং ড্রাগ, প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি, এটার মেটাবলিজম কম হবে, টিস্যু ডিস্ট্রিবিউশন বেশি হবে, হ্যাঁ, এন্ড ক্যানট বি ইভেন ইন ইমার্জেন্সি। এইগুলো আমাদের দিবে যে ড্রাগটার লং প্লাজমা হাফ লাইফ সেটার ধারণা। এবং হাফ লাইফ যেটা বললাম একটু আগে, যদি তার কম হয় তাহলে আমরা কি কি পাবো, যে আমরা বুঝবো যে অ্যাবজর্পশন র্যাপিড, প্লাজমা প্রোটিন বাইন্ডিং লেস, র্যাপিড মেটাবলিজম, র্যাপিড এক্সক্রিশন, র্যাপিড অ্যাকশন, suitable for emergency cases, and frequency of administration is more. এই ক্ষেত্রে পেশেন্টের কমপ্লায়েন্সটা ইজ নট গুড। আচ্ছা, পেশেন্ট বারবার এই ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন বেশি হলে স্বাভাবিক পেশেন্ট এটা একটু কম পছন্দ করবে। আচ্ছা, এখন আমরা যেটা স্লাইড দেখাচ্ছি যে হাউ প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ ক্যান বি ইনক্রিজড। আমি নিজে বাড়াতে পারি, মানে প্লাজমা হাফ লাইফকে আমি চেঞ্জ করতে পারি। একটা কোশ্চেন করি অনেক সময়, ভাইভাতে কোশ্চেন করলাম যে কিভাবে আমি একটা ড্রাগের হাফ লাইফ কম সেটাকে বাড়াবো। সিম্পল যদি আমরা ইনসুলিনের কথা ধরি, ইনসুলিন এই আমাদের এন্ডোজেনাস যে ইনসুলিন আছে
সেটা 5 মিনিটস পরেই কি মেটাবলাইজড হয়ে যায় বডি থেকে, নাই হয়ে গেল। তাহলে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তোমার এন্ডোজেনাসলি রিলিজ হচ্ছে, সেই ইনসুলিনের অ্যাকচুয়াল হাফ লাইফ কত? এটা মেটাবলাইজড হয় 60% কিডনিতে, 40% লিভারে। তাহলে এর এই 5 মিনিট পরে কিন্তু আমরা পাবো না। তাহলে আমি যদি এক্সোজেনাসলি ইনসুলিনকে দিতে চাই টু গেট দ্য অ্যাকশন অফ দ্য ইনসুলিন, তাহলে পরে আমাকে কি করতে হবে? এই ইনসুলিনকে আমার কি করতে হবে? লং অ্যাক্টিং করতে হবে, তাই তো? তাহলে লং অ্যাক্টিং করার জন্য আমাকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স এর সাথে ট্যাগ করতে হবে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করার সময় এর সাথে কিছু কেমিক্যাল সাবস্টেন্স অ্যাড করতে হবে। বাই দিস উই ক্যান ইনক্রিজ দ্য হাফ লাইফ অফ ইনসুলিন। এক্সোজেনাসলি যেটা আমরা হিউম্যান ইনসুলিন, দ্যাট ইজ আমরা কি বলি ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি থেকে আমরা পাই, সেই ইনসুলিন আমি যখন হিউম্যান ইনসুলিন বডিতে দিব, তখন আমি কি বলছি যে বাই ট্যাগিং নিউ কেমিক্যাল সাবস্টেন্স উইথ দ্য ড্রাগ, এবং ইনসুলিন কুইকলি মেটাবলাইজ হয়ে যায় বডিতে। যদি আমরা প্রোটামিন জিঙ্ক ইনসুলিন কমপ্লেক্স একটা ইউজ করতে পারি, it increases the half life and patient needs not to take it within 24 hours, তাহলে 24 ঘন্টা হয়ে যাবে তার হাফ লাইফ। তাহলে 24 ঘন্টা ধরে আমি ইনসুলিনের অ্যাকশন পাবো, যেটা কিনা 5 মিনিট পরে আসলে থাকার কথা ছিল না। লাইক দিস রিউমাটিক ফিভার যদি হয়ে থাকে পেশেন্টের, তাহলে আমরা এই পেনিসিলিন ইনজেকশন যে কি কষ্টকর, হ্যাঁ, এটা একটা পেইনফুল ইনজেকশন। তাহলে যে পেশেন্টের আমি পেনিসিলিন দিব, তাহলে এই পেনিসিলিনের সাথে যদি আমি বেনজাথিনকে ট্যাগ করতে পারি, ইট মেক্স ইট লং অ্যাক্টিং and it can produce the effect for 1 month. তাহলে আমরা অনেক সময় জিজ্ঞেস করি লং অ্যাক্টিং পেনিসিলিনের নাম জানো কিনা, তাহলে সে যখন বলে বেনজাথিন পেনিসিলিন, তাহলে এই বেনজাথিন জিনিসটা কি? এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমি ট্যাগ করেছি পেনিসিলিনের সাথে। আচ্ছা, তাহলে এইভাবে উই ক্যান ট্যাগ অ্যানাদার সাবস্টেন্স বা স্ট্রাকচার, যেটা আমরা 3 নম্বরে বা স্ট্রাকচারাল চেঞ্জ, কোকেইন পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন। হ্যাঁ, তাহলে পেনিসিলিনকে এভাবে আমরা লংগেস্ট অ্যাক্টিং করতে পারি। তারপরে তারপরে যেটা বলছিলাম যে বাই ইন্টারহেপাটিক রিসাইক্লিং, একটা ড্রাগ যদি ইন্টারহেপাটিক রিসাইক্লিং এ যায়, তাহলে পরে যেমন টেট্রাসাইক্লিন, হ্যাঁ, এই ইন্টারহেপাটিক রিসাইক্লিং এ যে যায়, তারপরে তোমার আমরা যদি ড্রাগের এক্সটেনশনকে ইনহিবিট করতে পারি, যেমন আমি প্রোবিনিসিডে দিয়ে যদি দেই, তাহলে এটা কম্পিটস উইথ পেনিসিলিন এট দ্য কি টিউবুলার এক্সট্রেশন লেভেলে। যখন এটা কম্পিট করবে, তাহলে প্রোবিনিসিড কম্পিটিশন করে বডি থেকে বের হয়ে যায়, বডি থেকে গেল পেনিসিলিন, thereby we can increase the plasma half life of that drug, and also by increasing the plasma protein binding, transdermal preparation, বিভিন্ন ভাবে আমরা একটা ড্রাগের হাফ লাইফ আমরা করতে পারি, আমাদের মতো করে চেঞ্জ করে নিয়ে ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে সরি, হ্যাঁ, তাহলে এখানে ছিল আমাদের স্লাইড। এখন হাফ লাইফের যেটা ক্যালকুলেশন, টি ইকুয়াল টু ভিডি বাই সিএল ইনটু 7, এটা আমরা পরে একটু যাই। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা দেখি স্টেডি স্টেট বলতে আমরা কি বুঝি। স্টেডি স্টেট হতে with a constant rate of infusion, the amount of the drug in the body, and with it the plasma concentration rise until a state is reached at which the rate of administration to the body is exactly equal to the rate of elimination from it. এটাকে আমরা বলছি স্টেডি স্টেট। তো এই স্টেডি স্টেটটা কেন জানবো আমরা? আমি আবারও বলি, বারবার বলছি যে এই জিনিসগুলো বোঝা, হ্যাঁ, 2 + 2 = 4, এটা হলো ফার্মাকোলজি। এই স্টেডি স্টেটটা মুখস্থ করার জিনিস না, এটা বোঝার জিনিস। আচ্ছা, তাহলে এই স্টেডি স্টেট আমি কেন জানবো, ইম্পর্টেন্সটা কি? টু মেইনটেইন দ্য সেম ডোজিং শিডিউল ফর neither acute toxicity nor decline of effect.
বুঝে গেল? তাহলে স্টেডি স্টেট কনসেন্ট্রেশনটা আমার জানা দরকার। আমি ফার্মাকোলজির এই নলেজটা আমাকে ফিজিশিয়ান হিসেবে কি হেল্প করবে, তো আমি যেন সেম ডোজিং শিডিউলটা রাখতে পারি। আচ্ছা, তারপরে এই স্টেডি স্টেটে যেতে কতটুকু টাইম লাগে টু রিচ দ্য স্টেডি স্টেট, এটা জানা দরকার। কেন? when a drug administered at a constant rate achieves a steady state plasma concentration for maintaining the same dosing schedule, যেটা বললাম আগে, for maintaining the same dosing schedule, then ensure a constant amount of drug in the body, and the patient will experience neither acute toxicity nor decline of effect. আচ্ছা, তো এই হলো আমাদের স্টেডি স্টেট সম্বন্ধে একটা ধারণা পেলে পরে আমার ডোসিং শিডিউলে মেনটেন করতে গিয়ে কিভাবে আমাকে হেল্প করে স্টেডি স্টেটের ধারণাটা, সেটা জানা জরুরি। আচ্ছা, এখন এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ক্লিয়ারেন্স, হাফ লাইফ এত কথা বললাম, এটাও আমরা একটা ভিডিও আকারে একটু ক্যালকুলেশনটা দেখে নিই কেমন। VD means volume of distribution, reflecting the extent a drug gets into plasma. The calculation is amount in body divided by concentration of drug in plasma. A low VD suggests that there is high drug in plasma, so it can float to where it's needed in the body. If you swallow 120 milligrams of drug and there is 20 milligrams per liter of drug in plasma, then your VD is 6 liters. A higher VD suggests that there is less drug floating in watery plasma, maybe because the drug is fat-soluble and stuck in fatty tissues. If you swallow 120 milligrams of drug and there is only 1 milligram per liter of drug in plasma, then your VD is 120 liters. Note the inverse relationship. A low VD means high drug in plasma. Pause and review. Clearance is the rate you eliminate a drug, calculated by elimination out rate divided by concentration of remaining drug. High clearance means there is high drug lost in urine and therefore less drug remaining in your body. If you pee out 120 milligrams per hour and there's 20 milligrams per milliliter remaining in your plasma, then your clearance is 6 milliliters per hour. Low clearance means there is less drug in urine and more drug kept in your body. You pee out 40 milligrams per hour and there's still 20 milligrams per milliliter remaining in your plasma, thus your clearance is 2 milliliters per hour. Pause and review. Half-life is how long it takes for you to lose half of a drug's activity. You start with 40 milligrams of drug in plasma. 20 milligrams get used up in 1 day, so the half-life is 1 day. A longer half-life obviously means it takes longer to lose half a drug's activity. You start with 40 milligrams of drug in plasma, and it takes 2 days to lose 20 milligrams of drug activity. The calculation is VD divided by clearance with a magic 0.7 correction factor, so the real equation is half-life equals VD divided by clearance times 0.7. Pause and review. তাহলে এই আমাদের ক্যালকুলেশনের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে আমরা ফর্মুলাগুলো একটু মোর ভিজুয়ালাইজ করার জন্য এরকম ভাবে দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের আরো কিছু কিছু টপিক, আসলে ডিস্ট্রিবিউশনের টপিক গুলো একটা একটা করে আলোচনা করলেই ভালো, তাতে করে ক্লিয়ার হয় স্টুডেন্টদের কাছে। তো আরেকটা মনে হয় বাদ দিয়েছে, আমি আচ্ছা দেখি এটা পরে ক্লাস 5 বলার পরে তারপরে শুরু করব। তো যেটা বলছিলাম আমরা স্টেডি স্টেট, এর আগে বলেছি যে যখন কিনা একটা ড্রাগ when a drug is absorbed and drug extraction becomes same or reach a balanced state, সেটাকে আমরা বলি plateau or steady state of plasma concentration of that drug. তো আমরা বলছি যে আরো কিছু কিছু জিনিস আছে এই চ্যাপ্টারে জানা, যেমন লোডিং ডোজ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, তারপরে মেইনটেনেন্স ডোজ বলতে কি বুঝি। তো এগুলো কিছু কিছু জিনিস আসলে না জানলে, জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে পরে বুঝতে সমস্যা হবে। আচ্ছা, যদি আমি স্লাইডে আছে কিনা দেখে নিয়ে
এখানে ওই যে যেটা ভিডিওতে দেখানো হলো সেটাই ক্যালকুলেশনটা স্লাইড আকারে আমাদের এখানে প্লাজমা কনসেন্ট্রেশন, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কি হবে, তো অর্ডার অফ কাইনেটিক্স গুলো আমরা এক্সপ্রেশনে আরো ক্লিয়ারলি বুঝবো, এই জন্য আমি এই স্লাইডে বলতে চাই না, কারণ অনেকের কাছে জিনিসটা স্টেডি স্টেটটা বুঝতে সমস্যা হবে। আমি আবারও বলছি, যখন আমরা এক্সপ্রেশনটা বুঝবো তখন অর্ডার অফ কাইনেটিক্স গুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কাজেই এখন যারা বুঝতে পারছে না তাদের এত চিন্তার কোনো কারণ নাই। এই ক্লাসগুলো যদি আমি বোর্ডে এই জিনিসগুলো যারা বুঝবে না তারা যদি বোর্ডে চায় আমি এগুলো বোর্ডে বুঝিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা বলছিলাম লোডিং ডোজ, যে জিনিসটা বুঝতে হবে আমাদের। লোডিং ডোজ জিনিসটা কি? সিঙ্গেল ডোজ অফ দ্য ড্রাগ মে সামটাইমস বি ইনসাফিসিয়েন্ট টু অ্যাচিভ দ্য ইফেক্টিভ প্লাজমা কনসেন্ট্রেশন। তো এই সমস্ত কন্ডিশনে হ্যাঁ, আমরা যদি পেশেন্টের রেসপন্সটা পাই তাহলে এটা ডিলেড হতে পারে আনটিল after the administration of 4 to 5 doses. In that case of severe illness আমরা কি করি, যদি এটা সিভিয়ার পেশেন্ট যদি সিভিয়ার ইলনেস হয়ে থাকে, দিস ডিলে মে কি এরকম ডিলে হলে পেশেন্টের জন্য কি ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে টু অ্যাচিভ অ্যান ইফেক্টিভ প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল a particular large initial dose may be given to save the life. এটাকে বলা হয় লোডিং ডোজ। তো আমরা হচ্ছে যে বলছি যে লোডিং ডোজের ক্যালকুলেশনের একটা ফর্মুলা, সেখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন টু প্লাজমা কনসেন্ট্রেশন, হ্যাঁ, ক্লিয়ারেন্স প্লাজমা কনসেন্ট্রেশন, যেমন লোডিং ডোজে ডিগক্সিন, কুইনিন, হরিকোনাজল, এগুলো হচ্ছে these drugs have long plasma half-life and high volume of distribution. When time to reach a steady state, it's appreciable. তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, টার্গেট কনসেন্ট্রেশন, এগুলো একটু নিজেরাও দেখে নিলে পরে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। হ্যাঁ, মেইনটেনেন্স ডোজটা কি? যে মেইনটেনেন্স হলো জাস্ট এনাফ ডোজ is given in each dose to replace the drug eliminated since preceding the dose to maintain a steady state drug in the body. Steady state কে রাখতে গেলে যে enough dose আমি just enough dose যেটা আমরা দিচ্ছি in each dose to replace the drug eliminated since the preceding dose to maintain the steady state drug in the body. আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আজকের ক্লাস আমরা আর বেশি না করি, এই কয়টাই থাকুক আমাদের স্লাইড। যেটা বললাম মেইনটেনেন্স ডোজ, সেটারই একটু মানে ইলাবোরেশন। ইন মোস্ট ক্লিনিক্যাল সিচুয়েশন ড্রাগস আর অ্যাডমিনিস্টার্ড ইন সাচ এ ওয়ে as to maintain a steady state of drug in the body, that is just enough drug is given in each dose to replace the drug eliminated since the preceding dose. Maintain dose আমরা বলতে বুঝি কি ডোজিং রেট, dosing rate কি rate of elimination, that is clearance into plasma concentration. আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা অনেক সময় মেইনটেইন ডোজটা কি, স্টেডি স্টেট ডোজ বলতে কি বোঝে, এইগুলো একটু স্টুডেন্টদের কনসেপশনটা ক্লিয়ার করে নিলে পরে তাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। আচ্ছা, তো আপাতত যেটা বললাম আজকে এই পর্যন্ত ক্লাস থাকুক আমাদের। হ্যাঁ, তাহলে সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করি।